দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে আমি তৌফিকুল ইসলাম খান কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি কেমন হলো তা নিয়ে। আমার সাথে আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, এবং আমার সাথে উপস্থিত আছেন মোহাম্মদ মাজেদুল হক, তিনি অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা মুদ্রানীতি পেয়েছি, এক সপ্তাহ হয়েছে এবং মুদ্রানীতির বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হচ্ছে। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেটা দেখে নিব। চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জানুয়ারি থেকে জুন নতুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। দেশের বর্তমান পরিস্থিতিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নয়, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই জোর দেয়া হয় নতুন এ মুদ্রানীতিতে। এজন্য বিনিময় হারের উপর চাপ কমিয়ে রিজার্ভ ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আর সে লক্ষ্যে ব্যাংক খাত থেকে চলতি অর্থ বছরে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,37,000 কোটি টাকা, সেটি কমিয়ে 99,000 কোটি টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনতে চায়। নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমানোর পাশাপাশি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কিছুটা বাড়ানো হয়েছে। নীতি সুদ হারে কোনো পরিবর্তন আনা হয়নি, আগের মতোই 10% রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টেডি, অর্থাৎ যেদিকে যাচ্ছি সেদিকে আমরা সঠিকভাবে শক্ত হাতে পাল তুলে রাখবো। ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডাটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে এই বছরের আর্থিক বছরের শেষে, অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ শেষে। সরকার চলতি অর্থ বছরে 5.25% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংক মনে করে অর্থ বছর শেষে তা 5%-এর উপরেই থাকবে। এরই মধ্যে দেশের চলতি ও আর্থিক হিসাব ইতিবাচক হয়েছে। আগামী দিনে লেনদেন ভারসাম্যও ইতিবাচক ধারায় ফিরবে, যা ডলারের উপর চাপ কমিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক বলছে, এই মুহূর্তে প্রধান 4টি চ্যালেঞ্জ হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, বিনিময় হারের স্থিতিশীলতা, রিজার্ভ বাড়ানো ও ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা বৃদ্ধি। নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে, আগামী জুন পর্যন্ত নীতি সুদ হার 10% অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর নেয়া ঋণের সুদ নতুন করে বাড়বে না। গত 2 মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমিয়ে আনাকেও অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে নতুন মুদ্রানীতিতে। মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9.8%। আগের মুদ্রানীতিতেও একই লক্ষ্যমাত্রা ছিল, তবে গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে 7.3%, কমানো হয়েছে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। এছাড়া বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদার, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত ও যথাযথভাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে খেলাপি ঋণ পরিস্থিতি মোকাবেলা করা হবে। এসব নীতি বাস্তবায়ন করা গেলে মানুষের আস্থা ফিরে আসবে। প্রতিবেদনটি দেখলাম, আমরা আলোচনা শুরু করব। ডক্টর রিজাজ, আপনার সাথে আলোচনা শুরু করি। মুদ্রানীতি প্রণয়নের সাথে আপনি সরাসরি যুক্ত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের এই মুদ্রানীতিতে কি কি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে যদি একটু বলেন। করোনার পরবর্তীতে দেশে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। তো প্রথমে শুরু হয়েছিল সাপ্লাই চেইন ডিসরাপশন দিয়ে, তারপরে ইউক্রেন ওয়ার, তারপরে ডোমেস্টিক্যালি পলিটিক্যাল আনরেস্ট এবং ফ্লাডস, এবং এই 6 মাসে পরপর 2বার ফসল হানি হয়েছে, ফ্লাড হয়েছে, যার জন্য মূল্যস্ফীতিটা অনেক আমাদের টার্গেটের চেয়ে অনেক উপরে। মূল্যস্ফীতি যে ডাটা বিশ্লেষণ করেন যে 2022-এর পর থেকে এটা 8%, তারপর 9%, 23 পর থেকে 9% অ্যাভাব, কিন্তু আমাদের এখন প্রায় 10%-এর উপরে ছিল বেশ কয়েক মাস। তো আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জ। তো একই সঙ্গে আমাদের দেখবেন যে লাস্ট
2 বছরে আমাদের এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন হয়েছে প্রায় 30%। সো এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি করা, আবার একই সঙ্গে আমাদের এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনের পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট এবং বৈদেশিক খাতে দেখবেন যে বিশাল একটা ডেপ্রিসিয়েট হয়ে মানে ঘাটতি হয়েছিল, যার ফলে আমাদের অনেক এক্সটার্নাল সেক্টর একটা চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ মূল্যস্ফীতি হাই লেভেলে একটা চ্যালেঞ্জ, একই সঙ্গে পলিটিক্যাল আনরেস্ট এবং ফ্লাডস, এই সমস্ত পরিস্থিতি নিয়ে আমরা এইবারে মুদ্রানীতি আমরা প্রণয়ন করেছি। তো মূল লক্ষ্য হলো আমাদের ইনফ্লেশনটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আনা, এবং একই সঙ্গে দেখবেন যে আমরা যে আমাদের যে পলিসি রেট যেটা দিয়ে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করি, সেটা দেখবেন যে আমরা 22-এর পর থেকে আমরা এটা আস্তে আস্তে বাড়িয়েছি এবং এটা সর্বশেষ যেটা দাঁড়াইছে যে আমাদের নতুন গভর্নর আসার পরে, বিশেষ করে জুলাই আগস্টে আন্দোলনের পরে যে নতুন রিজিম ইন্টারিম গভর্নমেন্টের যে নতুন গভর্নর আসার পর থেকে আমরা কিন্তু পলিসি রেটটাকে কয়েক দফা বাড়িয়ে 10% করেছি আর কি। আগে কিন্তু ওই মাত্রায় কিন্তু বাড়ানো হয়নি, যে মাত্রায় বাড়াইলে প্রাইসটাকে স্টেবল করা যেত সেই মাত্রায় বাড়ায়নি। আমাদের মুদ্রানীতি এবার একটা বিশ্লেষণ আছে যে আমাদের যদি দেখেন ওখানে পলিসি রেট, রিয়াল টার্ম পলিসি রেট দেখবেন যে 20 সাল থেকে এটা মোটামুটি একটা নেগেটিভ পর্যায়ে আছে। তো নেগেটিভ পর্যায়ে যদি থাকে রিয়াল ইন্টারেস্ট রেট অফ পলিসি, সেটাকে আমরা বলি যে ইজি মনিটারি পলিসি। তো একই সঙ্গে আবার 2020 সালে দেখবেন যে এপ্রিল মাসে ইন্টারেস্ট রেট ক্যাপ দেওয়া হয়েছিল ল্যান্ডিংয়ের উপরে। তো ইজি মনিটারি পলিসি আবার ইন্টারেস্ট রেটটা এমনি তো আমাদের দেশে, আমাদের মতো দেশে স্লোলি কাজ করে, লেগ ইফেক্ট আছে মনিটারি পলিসির। তার মধ্যে আমরা কিন্তু আগের রিজিমে আমরা ওইভাবে পলিসি রেটটা বাড়াতে পারিনি, যার ফলে কিন্তু লেগ ইফেক্ট হয়ে এই জিনিসটাকে ইজি মনিটারি পলিসি, তারপরে করোনারকে রিকভারি করার জন্য ইজি মানে কোয়ান্টিটিভ ইজি, এর ফলে আমাদের এই মূল্যস্ফীতিটা সহনীয় পর্যায়ে আসেনি। এইবারের মুদ্রানীতি থেকে আপনার মূল্যস্ফীতিকে সবচেয়ে বেশি? হ্যাঁ, সবচেয়ে। আমরা কিন্তু যেহেতু 10-এর উপরে মূল্যস্ফীতি, এবং আমরা ডিসেম্বরে দেখলাম যে নভেম্বরে এটা ছিল প্রায় 11-এর উপরে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন, ডিসেম্বরে এটা একটু কমেছে এবং এটা জানুয়ারিতে আর একটু কমছে। আমাদের এক্সপেকটেশন হলো যে এটা আর একটু কমবে। আর একই সঙ্গে যখন পলিসি রেটটা বাড়ানো হয়েছে, এটা যদি এখন মনিটারি পলিসি কিন্তু 10% আমাদের এটাকে করা হয়েছে এবং এটাকে আমরা ফলো করব, যার ফলে এটা আশা করা হচ্ছে যে সামনে এটার ইম্প্যাক্ট পাবো আমরা আর কি। মাজেদুল হক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে খুবই স্বাভাবিক, কেন্দ্রীয় ব্যাংক অনেকদিন ধরেই বলছেন যে মূল্যস্ফীতি তাদের প্রথম লক্ষ্য, এটাকে নিয়ন্ত্রণ করা, এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। এইবারের মুদ্রানীতিতে আপনি কি খুঁজে পেলেন যে কতখানি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এইটা কতখানি সফল হবে বলে মনে করছেন? বিশ্বের প্রতিটা কেন্দ্রীয় ব্যাংকেরই দায়িত্ব কিন্তু আসলে ইনফ্লেশন কন্ট্রোল করা, কারণ একটা গভর্নরের যখন রেটিং করা হয় ABCD, তখন কিন্তু ইনফ্লেশন সে কতটুকুন কমাতে পেরেছে, ইনফ্লেশন কমানোর ক্ষেত্রে তার সফলতা কতটুকুন, এটা কিন্তু অনেক বড় ইন্ডেক্স হিসেবে দেখা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এবারের যে মুদ্রানীতি করা হয়েছে এবং পলিসি রেট যে 10% করা হয়েছে, অপরিবর্তিত করা হয়েছে, এটার বিষয়ে আমি আসলে কিছু কথা বলবো এবং কেন এটা সফল হবে না, এবং এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মুদ্রানীতির এত বছর 2006 সাল থেকেই হয়তো প্রণয়ন করা শুরু হয়েছে, এটা তা 2006 সাল থেকে যে মুদ্রানীতি প্রণয়ন করা শুরু হয়েছে, মুদ্রানীতির জবাবদিহিতা এবং মুদ্রানীতির স্বচ্ছতা কি ছিল? এইবারের মুদ্রানীতি মূল্যস্ফীতির দিকেই মনোযোগ দিয়েছে এবং সেই অনুযায়ী তারা যে নীতি সুদের হার বাড়িয়েছেন সেটাকে আর কমান নাই, তারা অপরিবর্তিত রেখে দিয়েছেন। আমার প্রশ্ন হলো যে আপনি এইবারের মুদ্রানীতির প্রেক্ষিতে যদি বলেন তাহলে এটা কতখানি সফল হবে? এবারের মুদ্রানীতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে যে পলিসি রেট 10% রাখা হয়েছে, সেটার সাথে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই অর্থনৈতিক পরিস্থিতির সাথে এটা আমি মনে করি যে সাংঘর্ষিক। এবং কেন সাংঘর্ষিক, তার কারণ হচ্ছে যে দেখেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আমি পলিসি রেট 10% রেখেছি, কিন্তু আমার অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বা সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মুদ্রানীতির অন্যতম লক্ষ্য। 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে আমার বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে কত? 1.41%। হ্যাঁ, তাহলে স্যাডলি সেইং 1.41% ঋণ প্রবৃদ্ধি হয়েছে, আবার আমার বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9.8%। আচ্ছা, অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি 11.5%। আপনার পলিসি রেট 10% রেখে আপনার যে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে এটা অর্জন করা সম্ভব না। তার কারণ হচ্ছে যে দেখেন যে আমি যদি রাজস্ব নীতির দিকে যাই, যে সামনে বাজেট আসতেছে আমার,
এই বাজেট যদি 8,30,000 কোটি টাকা বাজেট হয়, তাহলে বাজেট যে ঘাটতি পূরণ করার জন্য, বাজেট ফাইন্যান্সিং পূরণ করার জন্য এটা ব্যাংক সেক্টর থেকে সরকারকে আবার ঋণ নিতে হবে। তাহলে সরকার যদি ব্যাংক সেক্টরের উপরে যদি আবার প্রেশার পড়ে যায়, তাহলে ব্যাংক সেক্টর কি আবার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথকে ইমফেসিস দিবে না গভর্নমেন্টকে ইমফেসিস দিবে? অবশ্যই গভর্নমেন্টকে ইমফেসিস দিতে হবে তাকে। আচ্ছা, তাহলে প্রাইভেট সেক্টর যদি আমার এইভাবে মানে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেখানে তো আমার কর্মসংস্থান হচ্ছে না, সেখানে বেকারত্ব বাড়ছে। তাহলে বেকারত্ব যখন বাড়ছে, অর্থনীতিতে আপনি নিশ্চয়ই জানেন অর্থনীতির গ্রোথটা থেমে গেছে বা স্লোথ বা ডাউনার বা কমে যাচ্ছে। আচ্ছা, এদিকে উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ বেকারত্ব, তাহলে অর্থনীতিতে একটা স্থবিরতা বিরাজ করছে, স্ট্যাগফ্লেশন বিরাজ করছে। মাজিদ সাহেব যেটা বলছেন দুটো বিষয়, একটা হলো যে ব্যক্তি খাতের এই ঋণ প্রবাহটা বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের চিন্তা ওনাদের আছে, আর দ্বিতীয় হলো যে সরকারের যে ঋণ নেওয়ার প্রবণতা এইটার নিয়ন্ত্রণে থাকবে কিনা সেটা পুরোপুরি আবার কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর হয়তো করে না, কারণ সরকার সেখানে হয়তো তাদের চাহিদা আছে, অর্থ মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে। আমরা দীর্ঘদিন যাবৎ মানিটারি টার্গেটিং, মানিটারি পলিসি ফ্রেমওয়ার্ক শুরু করতেছিলাম। সেখানে মানিটারি টার্গেটিং, এগ্রিগেট মানে প্রাইভেট সেক্টর ক্রেডিট, রিজার্ভ মানি সাপ্লাই, এইগুলাকে আমরা টার্গেট করতাম। কিন্তু আপনারা দেখবেন যে জুলাই 2023 সাল থেকে আমরা কিন্তু এই ফ্রেমওয়ার্ক থেকে বেরিয়ে ইন্টারেস্ট টার্গেটিং ফ্রেমওয়ার্কে চলে গেছি আর কি। এখন নো লঙ্গার উই আর ইন পজিশন টু মানে মানি সাপ্লাই বা প্রাইভেট সেক্টর ক্রেডিট বা রিজার্ভ মানি, এটা জাস্ট একটা ইন্ডিকেটিভ টার্গেট আমরা প্রক্ষেপণ করি, প্রজেকশন করা হচ্ছে। মূলত এখন আমাদের ইন্টারেস্ট টার্গেটিং এবং কস্ট অফ ফান্ড দিয়ে আমরা এখন ম্যানেজ করতে চাই। আপনি ঠিকই বলছেন যে ডিমান্ড ম্যানেজমেন্ট সাইডে আমরা আছি। তো একটা জিনিস এখন আমি বলি যে আমাদের যদি এটা সত্য, যদি হাই ইনফ্লেশন লেভেলে ইনভেস্টমেন্ট কিন্তু হবে না। ইনভেস্টমেন্ট শুধু মানে আমাদের পলিসি রেটের সঙ্গে যে ট্যাগ করে যে বিশ্লেষণ করা হচ্ছে, এটাও তো ঠিক না। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, যখন ইন্টারেস্ট রেট ক্যাপ ছিল 9% 20 সালে, তখনও কিন্তু ইনভেস্টমেন্ট হয়নি। তো হোয়াট ডাজ মিন ইট? এইটা আসলে অন্যভাবে মানে বিশ্লেষণ করা হচ্ছে। আসলে ইন্টারেস্ট রেট ট্রান্সমিশন মেকানিজম এখানে খুব একটা শুধু ইন্টারেস্ট রেটের উপরেই ইনভেস্টমেন্ট নির্ভর করে না। প্রাইস স্টেবল যদি না হয় তো বিদেশি বিনিয়োগ এখানে হবে না। সো বিদেশি বিনিয়োগ যদি না আসে তাহলে এটা স্টেবল হবে না এখানে। তো আরেকটা জিনিস হলো আমাদের এমফাসিস দেওয়া হচ্ছে আমরা যে যেহেতু ইন্টারেস্ট রেট টার্গেটিং, এখন পলিসি রেটটাকে যদি আমি ইনফ্লেশনের উপরে না রাখি, টাইট না রাখি, তাহলে এটা আরও মানে এক্সপ্লোসিভ ভাবে বেড়ে যাবে। তারপর আরও যদি বেশি হয় তাহলে আরও তো একটা ভলাটাইল সিস্টেম হবে। সুতরাং আমি যদি বুঝি আমার প্রথম প্রশ্নটার উত্তর হলো যে আপনি মূল্যস্ফীতিকে অন্তত আপাতত এইটাকেই মূল দেওয়া হয়েছে। দ্বিতীয় যেটা হলো যে সরকারি ঋণের কথা যেটা উনি বলছেন, সরকার যদি অনেক বেশি ঋণ নেয়, ব্যক্তি খাতের ওইটুক ঋণ পাবেন না। তো ব্যক্তি খাতের মানে ঋণকে ক্ষতিগ্রস্ত করবে না, সরকারি ঋণ নিয়ন্ত্রণে থাকবে, এই ব্যাপারে কি অর্থ মন্ত্রণালয়ের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে বা কোনো আশ্বস্ত করা হয়েছে কিনা? প্রাইভেট সেক্টর ক্রেডিট যেটা গ্রোথ ডিসেম্বর নাগাদ ইয়ার অন ইয়ার যেটা 7.3% গ্রোথ, জানুয়ারি মাসে কমেছে, ফেব্রুয়ারি মাসে যদি কমে এবং মার্চের দিকে মেবি বাংলাদেশ ব্যাংক চিন্তা করতে পারে যদি এটা কমে আসতে পারে। আমাদের টার্গেট হলো 8-এর নিচে আসা। 8-এর নিচে আসলেই দেন পলিসি উইল বি চেঞ্জ। আপনারা দেখবেন বাজেটে 1,37,000 কোটি টাকা টার্গেট করছে গভর্নমেন্ট। ইতিমধ্যে গভর্নমেন্ট কিন্তু এটা ডাউনওয়ার্ড অ্যাডজাস্ট করে 99,000 কোটি টাকায় এনেছে আর কি। আমরা এইটাকে বেস করে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে কোঅর্ডিনেশন কাউন্সিল মনিটারি এক্সচেঞ্জ রেট একটা আপনারা জানেন এখানে আছে, সেখানে এটা সেট করা হয়। সেটাই কি আলোচনা হয়েছে এবং সরকার নিজে এবার কিন্তু দেখেন বাজেট কিন্তু আসলে টাইট, মানে বাজেটটা কিন্তু এক্সপানশনারি না, টাইটেড, মানে তাদের খরচ তেমন হচ্ছে না, সংযত আচরণ করতেছে এবং তাদের 1,37,000 থেকে টার্গেট কমিয়ে 99,000 কোটি টাকা আনা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে অতীতের যে টার্গেট সেটা 80% গভর্নমেন্ট নেয়। তো এই অনুসারে আমরা ধরে নিচ্ছি যে প্রায় 90,000-91,000 কোটি টাকা হয়তো গভর্নমেন্ট নিতে পারে। তো 99,000 কোটি যদি নেও তাহলে 1,37,000 থেকে যে 99 প্রায় 38,000 কোটি টাকা অ্যাভেলেবেল ফর প্রাইভেট সেক্টর। সো প্রাইভেট সেক্টর ক্রাউডিং আউটের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, সুতরাং আশ্বস্ত করছেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট নেই। মাজিদ ভাই, আমরা আপনার কাছে ফিরবো, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর জানতে চাবো আমাদের বিনিময় হার এবং ব্যাংকিং খাতের পরিস্থিতি সম্পর্কে। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন,
দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আমরা আলোচনা করছিলাম আজ বাংলাদেশ ব্যাংকের যে নতুন মুদ্রানীতি আসলো সেটা কেমন হলো। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম নীতি সুদের হার এবং মুদ্রানীতির ভেতরে মূল্যস্ফীতিকে কেমনভাবে দেখা হয়েছে, কি লক্ষ্য সেখানে রাখা হয়েছে। আমরা একটা বড় চিন্তার কথা, এবং আপনি বিরতিতে যাওয়ার আগে বলেছেন যে বিনিময়ে হারকে স্থিতিশীল রাখা, আমার বৈদেশিক মুদ্রার যে লেনদেন পরিস্থিতি আছে এখানে একটা স্থিতিশীলতা আনা আমার মনে হয় যে এখন একটা বড় চ্যালেঞ্জের মধ্যে ছিল। এখন তো গত 4-5 মাসে এই জায়গাটায় এক ধরনের স্থিতিশীলতা এসছে। আগামী যে অন্তত 5 মাসের, আমি 6 মাসের না বললো 5 মাসের যে মুদ্রানীতি আছে তাতে আপনারা কি মনে করছেন যে এই সময়ে কি বিনিময় হারের পরিস্থিতি সম্পর্কে আপনাদের প্রক্ষেপণগুলো কেমন পাওয়া যাচ্ছে? বাংলাদেশের বিনিময় হারটা বেশ ভলাটালিটি ছিল এবং রিজার্ভ মানে ড্রোডাউন হচ্ছিল, যেটা আমাদের অনেকটাই আপনারা দেখে থাকবেন যে 2022 সালে বিশাল একটা ডেফিসিট হয়েছে কারেন্ট অ্যাকাউন্টে এবং ট্রেড অ্যাকাউন্টে, এবং এটার প্রচুর ইম্পোর্ট হয়েছে, কিন্তু ওই তুলনায় হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখবেন একটা বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে। মে মাসে 2024-এ আমরা একটা ক্রোলিং প্যাক এক্সচেঞ্জ রেট রিজিমে চলে গেছি এবং 110 থেকে 117 টাকায় আমরা মিড ভ্যালু ঠিক করছি। এর সঙ্গে 1% যোগ করে প্লাস মাইনাস করে 118-119 চলতেছিল, এখন 122 টাকায় আছে। এবং আমাদের এই যে গভর্নর মহোদয় আসার পরে উনি প্রথম টার্গেটটা উনি করেছিলেন যে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করা আর কি, এবং 117 টাকা মিড রেটের সঙ্গে 2.5% ধরে 120, 21, 22 পর্যন্ত মানে রাখা। কিন্তু ডিসেম্বরে একটা হঠাৎ করে একটা চাপ আসলো, বিদেশি পেমেন্ট প্লাস ইম্পোর্ট। এই সময়ে আমাদের একটা নির্বাচন ছিল, উদ্দেশ্য ছিল এরকম যে গ্রাজুয়ালি হালকাভাবে কারেন্সিটা ডেপ্রিসিয়েট হবে এবং একটা এই লেভেলে থাকবে 122, 121, 22-এর মধ্যে থাকবে। তো ওই লক্ষ্যে কিন্তু মুদ্রানীতি এবং এক্সচেঞ্জ রেট বিনিময় হার সব কিছু করা হচ্ছে। এর মধ্যে দেখবেন আপনার একটা ডেভেলপমেন্ট যদি দেখে থাকেন যে আমাদের যা সামনে 6 মাসে আমরা মনে করি যে 122 টাকা আমরা কিন্তু রিয়ার নিয়ার ক্যালকুলেশন করি, আমরা আমাদের রিয়াল এক্সচেঞ্জ রেটটা কোন দিকে থাকে এবং 18 টাকা কারেন্সির সঙ্গে বিনিময় দেশের মূল্যস্ফীতির সঙ্গে আমাদের মূল্যস্ফীতি বিনিময় হারের সঙ্গে আমরা একটা ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট তৈরি করি, যার ভিত্তিতে আমরা এটা কিন্তু যেটাকে আমরা কার্যত দেখতে চাই। তো ওইটার ভিত্তিতে যে এক্সচেঞ্জ রেট আর বর্তমানে বাজারে যে এক্সচেঞ্জ রেট এর মধ্যে আসলে মূলত তেমন কোনো পার্থক্য নাই। আপনারা মনে করছেন যে ওই যেই গ্যাপটা ছিল আমার সেই গ্যাপটা এখন অনেক কমে আসছে, এইটা এখন বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি আরেকটু বলতে চাই যে হারে আমাদের এই যে বর্তমান বিনিময় হার, যে হারে আমাদের যে রেমিটেন্স ইনফ্লো হচ্ছে প্রতি মাসে 2 বিলিয়নের উপর, আপনি দেখবেন যে ডিসেম্বরে প্রায় 2.6 বিলিয়ন হয়েছে, জানুয়ারিতেও কিন্তু আমাদের মোর দেন 2 বিলিয়ন, এই ফেব্রুয়ারিতে এই 10-12 দিনের মধ্যে মোর দেন 1 বিলিয়ন এসছে। আশা করা আছে সামনে 2টা ঈদ আছে, আরও অতিমাত্রায় কিন্তু রেমিটেন্স আসবে। একই সঙ্গে দেখবেন এক্সপোর্ট প্রায় ভালো রিভাইভ করছে, প্রায় 4 বিলিয়নের উপরে হচ্ছে আর কি, যদিও ইম্পোর্টটাও গ্রো করতেছে। আশা করা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে এক্সচেঞ্জ রেট ভলাটিলিটিটা আর থাকবে না। মাজেদুল হক, আমাদের ব্যবসায়িক যেই সিদ্ধান্ত গ্রহণ আছে, বিশেষত যারা আমদানি রপ্তানি এবং বিনিয়োগের সাথে যুক্ত, তাদের জন্য এইটা কতখানি গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে একটা মানে আমি যদি স্থিতাবস্থা চাই যে ক্রোলিং পেক পদ্ধতি এটা কার্যকর হবে না বাংলাদেশের অর্থনীতিতে, এবং অনেক জায়গায় আমি মিডিয়াতেও বলেছিলাম যে কেন করলো কেন্দ্র ব্যাংক, কিসের উপরে ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ করলো। হয়তো আইএমএফ এর ইনস্ট্রাকশনকে ফলো করতে হয়েছে, আমরা বাধ্য হয়েছি একসময়, কেন্দ্র ব্যাংক সাজেশন ছিল, ওয়ান অফ দ্যাট সাজেশন ছিল, কিন্তু পৃথিবীর কোনো ভালো অর্থনীতি এটা ক্রোলিং পেক পদ্ধতি অবলম্বন গ্রহণ করে এটা আসলে সফল হয় নাই। এখন হয়তো ভিয়েতনাম এটা গ্রহণ করছে, কিন্তু এক্ষেত্রে কি করার, এক্ষেত্রে আমরা প্রথম থেকে আসলে বলছিলাম যে বিনিময় হারটা বাজারের উপরে ছেড়ে দিতে, চাহিদা এবং যোগানের ভিত্তিতেই এটা নির্ধারণ হোক, সে ন্যাচারালি এটা দামটা ফিক্সড করুক। কারণ দেখেন এক বিনিময় হার অস্বস্তিকর থাকার কারণে
85 টাকা থেকে 129 টাকা পর্যন্ত চলে এসেছে। আমি যদি কার মার্কেটের কথা বলি 129 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। পরে তো গভর্নর আবার খুব নড়ে চড়ে বসলো, না এটা কি হচ্ছে, তাড়াতাড়ি করে সে পলিসি এবারে করলো। তা এই যে বাজারের উপরে ছেড়ে কেন দিল না? কারণ আমরা যারা এতদিন ধরে কথা বলছি, বাংলাদেশের যে পলিসিগুলো আসলে যখনই নেওয়া হয়, সেই পলিসিগুলো যখনই নেওয়ার কথা রাইট টাইমে ওই পলিসিগুলো নেওয়া হয় না। যখনই আমরা ইকোনমিস্টরা যখন আমরা কথা বলি, সেই কথাগুলোকে আসলে সবসময় ইগনোর করা হয় পলিসি নেওয়ার ক্ষেত্রে, এবং সেই জিনিসগুলো বুঝে সে অনেক পরে যে বুঝে। তাহলে আমরা বলছিলাম যে এই বিনিময় হারটা যদি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে প্রথম দিকে বাড়বে, সে আস্তে আস্তে পরে সে আবার ন্যাচারালিভাবে সেই ফিক্সড পয়েন্টে চলে আসবে। আজকে বিনিময় হারের এত উচ্চ হওয়ার কারণে আজকে মূল্যস্ফীতিও বেড়ে গেছে। আজকে মানে চারি সাইড একটা অস্বস্তিকর একটা অবস্থার ভিতরে চলে গেছে, বিজনেস পিপলদের মাধ্যম দিয়েও চলে গেছে। এখন প্রশ্ন হলো যে আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য তো বিনিময় হারে একটা স্থিতিশীলতা, একটা প্রেডিক্টেবিলিটি দরকার। সেই বিষয়ে এখন বাংলাদেশ ব্যাংকের এক ধরনের আমি বুঝি যে আস্থার জায়গায় ওনারা এনেছেন যে এখন এটা স্থিতাবস্থার ভিতরে আসবে, এটা খুব বেশি এখান থেকে নড়চড় হবে না। এবং তাদের নির্ধারণ করার ক্ষেত্রে আমি যেটা বুঝি সেটা হলো যে আগে যেভাবে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেটের থেকে অনেক বেশি দূরে সরে গেছিল সেটা থেকে কাছে চলে আসে, তাই কি সরে যাচ্ছে। আচ্ছা, আমি একটু অ্যাড করি আপনার সঙ্গে। আপনি যে বললেন যে বাজার ভিত্তিক যে বিনিময় হার, আপনি ইনফ্লেশন এখন যে আমাদের 10-এর উপরে আছে বা এখন 9.94, এরকম উচ্চমাত্রায় ইনফ্লেশনে যদি আমরা বাজারে ছেড়ে দিই, এইটা আবার ওই যে পাস থ্রু হবে আর কি। কারণ আমাদের দেশে অনেক জিনিস ইম্পোর্টেড জিনিসের হয়, বিনিময় হারের উপরে নির্ভর করে আর কি। তো এই মুহূর্তে কিন্তু আপনারা অনেকেই এটা মানে বলেছে বাজার ভিত্তিক কেনা ছাড়া, আমরা কিন্তু দেখি ট্র্যাক করি, আমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেট পাস থ্রু কিন্তু বেশ আমাদের অনেক জিনিস আমাদের ইম্পোর্ট করতে হয় আর কি, মেশিন ক্যাপিটাল। তো সেটা পোস্ট ইনফ্লেশনকে আবার বাড়িয়ে দেবে। তো আমাদের যে বর্তমানে যে আমাদের গভর্নর মহোদয় একটা স্ট্র্যাটেজি নিয়েছে, আমরা উই লাইক টু কনগ্রাচুলেট হিম। দুটা জিনিস উনি করেছেন আর কি। একটা জিনিস হলো এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করা, একই সঙ্গে রিজার্ভটাকে ধরে রাখা। তো সেইটা কিন্তু সাকসেস। এবং সামনে আমরা মনে করি যে এই ইনফ্লেশন যদি কমে আসে তাহলে এই এক্সচেঞ্জ রেট স্টেবল হবে, পাঁচতরটা হবে না। এবং একই সঙ্গে রিজার্ভ যে দেখেন, রিজার্ভ কিন্তু আগে কিন্তু প্রচুর বাজারে আমরা বাংলাদেশ ব্যাংক বাই সেল করতো, এখন কিন্তু এটা হচ্ছে না হওয়াতে উইদাউট বাই সেলিং মানে এক্সটার্নাল সেক্টর থেকে একটা ভালো এক ধরনের একটা রিবাউন্ড হয়েছে। এবং কারেন্ট অ্যাকাউন্টটাও কিন্তু একটা পজিটিভের দিকে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যাক করছে। তো সামনে 6 মাসে আমরা যেটা দেখতেছি ভালো একটা টার্ন অন হয়েছে ডিউ টু এই এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করা গেছে বলে। পরিস্থিতিতে স্টেবিলিটিটা যেটা এসছে এটা আমরা সবাই দেখতে পেয়েছি যে একটা স্টেবিলিটি এসছে। সেই স্টেবিলিটিতে কি আপনি সামনের দিনে বাজার ব্যবস্থার ভিতরে যাবেন, যে আপনি মানে যেটা সাধারণত সারা বিশ্বে করা হয় বাজার আমাদের, নাকি এটা আরো সময় লাগবে মনে হচ্ছে? আমাদের যে সার্কুলার যদি দেখে যান ক্রনিক প্যাক এক্সচেঞ্জের জন্য আমার করছে, আমরা বলে দিয়েছিলাম এটা ইন্টারমিডিয়েট মানে এটা সাময়িক পদক্ষেপ। যখন ইনফ্লেশন স্টেবল হবে, বিওপি উন্নত হবে, আস্তে আস্তে আমরা কিন্তু বাজারের দিকে যাব। এটা তো আমাদের একটা প্রচ্ছন্ন ইচ্ছা আছে আমাদের। আমরা এটা একটা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট না, যেহেতু ইনফ্লেশন হাই এবং ওই সার্কুলারের মধ্যে লেখাই আছে দেখবেন পড়লে, বা এই মনিটারি পলিসি স্টেটমেন্টে কিন্তু এখানে লেখা আছে যে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট এক সময় যাবেন। হ্যাঁ, সেটার জন্য আপনার স্থিতাবস্থাটা জরুরি বলছেন। মাজলুল হক, আপনি এটার সাথে একমত যে স্থিতাবস্থা আসলে এটা চলে যাওয়া উচিত? মানে উনি যেটা বললেন সেটার সাথে আমি একমত যে ক্রোলিং পেক পদ্ধতি যেটা করা হয়েছিল সেটা কিন্তু আসলে বিনিময় হারটা বাজারের দিকে যাওয়ার একটা পূর্ব শর্ত ছিল। এটা কিন্তু আমি জানি না, এটা আমার জানা আছে, এটা ওনার সাথে আমি একমত। কিন্তু আমরা যেটা করেছি যে পলিসিগত যে সিদ্ধান্তগুলো যেটা নেওয়া হয়েছে, সেই পলিসিগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কি আসলে টাইমলি ছিল কিনা। আমাদের মনিটারি পলিসি যে আমরা যে তৈরি করি, আমাদের আপনারা জানেন, অবগত আছেন যে মনিটারি পলিসি কমিটি একটা করা হয়েছে আমাদের আর কি। আগে কিন্তু মনিটারি পলিসি কমিটি ছিল না। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলবো। এই মনিটারি পলিসি কমিটির আমাদের বিশিষ্ট বাইরে 3 জন অর্থনীতিবিদ আছেন। আমাদের বাই ডিফল্ট বিআইডিএস এর ডাইরেক্টর জেনারেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সাদিক আহমেদ, এবং এটা আমাদের বোর্ড কর্তৃক মনোনীত। আর ভিতরের মধ্যে গভর্নর, ডেপুটি গভর্নর মনিটারি পলিসি এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর মনিটারি পলিসি, এই 3 জন, এবং আমাদের চিফ ইকোনমিস্ট একজন। এই 7 সদস্য বিশিষ্ট একটা মনিটারি পলিসি কমিটি আছে। আমরা ওখানে প্রচুর রিভিউ করি এবং আমাদের স্টেক হোল্ডার মিটিং করি, ইকোনমিস্টদের সঙ্গে মিটিং করি, বিজনেস কমিটির সঙ্গে মিটিং করি। 2006 সালের পর থেকে
আমার কমিটিটা রিসেন্টলি হবে কেন, এটা নিয়ে আমরা অনেকবার বলেছি। রঘুরাম রাজন কি করেছিল, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রঘুরাম রাজন কি করে সে বসার পরে কি সিদ্ধান্তগুলো নিয়েছিল? আমরা আসলে আমরা ভালো পলিসিগুলোকে আমরা কেন অ্যাডপ্ট করিনি এতদিন পরে? আমরা কেন দেরিতে করেছি? আচ্ছা, আমরা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য মনিটারি পলিসি করি, কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকের কাছে কি ইনফ্লেশন এক্সপেকটেশন জরিপ আছে কিনা? ইনফ্লেশন এক্সপেকটেশন জরিপ আছে কিনা? অফকোর্স আপনারা করেন। হ্যাঁ, আমি যদি করেন তাহলে তো আমাদের যেটা করি আমরা আমাদের নিজস্ব প্রতি 3 মাস পর ইনফ্লেশন এক্সপেকটেশন সার্ভে হয়। আমরা আমাদের বিবিএস এর যে সিপিআই ডাটা আমরা হিট ম্যাপ তৈরি করি এবং কমোডিটি ওয়াইজ আমরা এটা দেখি, এবং আমাদের নিজস্ব সাপ্লাই চেইনের মধ্যে যে পণ্যগুলো আছে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক রিসার্চ ডিপার্টমেন্ট এগুলাকে মনিটর করা। সেটা আমি করি, আমি নিজেও সেই জরিপ অংশ নিয়েছি। আমি ডক্টর এজাজ, আমি দুটো প্রশ্ন আপনার কাছে খুব আছে যে আপনি অন্য জায়গাগুলোর কথা বলছেন। একটা যেটা আমার চিন্তার ভিতরে আছে সেটা হলো বিনিময় হারের সাথে সংশ্লিষ্ট। সেটা হলো আমার যে আমরা শুনেছি যে একটা বড় অঙ্কের বৈদেশিক যে লেনদেনের অর্থ আমরা প্রদান করছিলাম না, আমরা ডিউ পেমেন্ট ছিল আর কি। সেটা সরাসরি কোনো কোম্পানির কাছে আছে, কোনো ক্ষেত্রে সরকারের কাছেও আছে। তো সেই পেমেন্টগুলোকে ক্লিয়ার করার একটা বড় দায়িত্ব ছিল এই সরকারের যখন ক্ষমতা নিল। তারপরে আমি যেটা যে প্রেস ব্রিফিংটা হয়েছে গভর্নরের, সেটাই উনি বলেছেন যে এইটা অনেকখানি এটা ক্লিয়ার করা হয়েছে। কতখানি এখন আসলে ক্লিয়ার করা হয়েছে? কারণ এটার উপরে খুবই ক্রিটিক্যালি নির্ভর করবে সামনের দিনে রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে কি আপনারা কোনো নেবেন যে আপনার মানে বছর শেষে এইটার ব্যাপারে খুব সুস্পষ্ট কিছু আসে নাই? এটা নির্ভর করবে সামনে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ইনফ্লো কত, আমরা ডোনার এজেন্সি থেকে কত পরিমাণ পাবো, আমাদের রেমিটেন্স ইনফ্লোটা কী হবে, ইম্পোর্ট প্রাইভেট সেক্টর যদি পিক আপ করে বিজনেস দিয়ে ওখানে একটা চাপ আসতে পারে। দুটোর মধ্যে যদি আপনাকে চয়েসে চলে আসেন আপনি যে আপনি একটাকে রেখে আরেকটা পারবেন, আমরা যেটাকে পলিসিতে বলি অ্যাঙ্কর করা, অ্যাঙ্কর কি বিনিময় হবে হার হবে না রিজার্ভ হবে? না, আমাদের প্রাইমারি লক্ষ্য হলো রিজার্ভ বিল্ড আপটা মোর মানে ঠিক করা হবে, যে রিজার্ভটা যদি বিল্ড আপ হয় এটা মোর কনফিডেন্স হবে অর্থনীতির জন্য। হয়তো তাতে বিনিময় হার একটু যদি গ্রাজুয়ালি ডেপ্রিসিয়েশন হয় সেটাও আপনার করতে হবে, কারণ আমাদের এক্সপোর্ট কম্পিটিশন থাকতে হবে, কিন্তু এটাকে দ্রুত পড়ে যেতে দিবেন না ইনশাআল্লাহ। তাই তো? হ্যাঁ দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনায় আর খুব গভীরভাবে আরো শুনছিলাম যে সামনের দিনে কি এক্সপেকটেশন আছে আমাদের মুদ্রানীতির ব্যাপারে এবং কি ধরনের প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের আছে। আমরা আলোচনা অব্যাহত রাখবো। ব্যাংকিং খাত সম্পর্কে মুদ্রানীতিতে কি থাকলো জানতে চাবো। একটা বিরতিতে যাচ্ছে, আমাদের সাথে থাকবেন। এটা দাও। একা লইতে পারবেন তো? মজা করো মিয়া। বাইতে বিশেষ কুটু পাইছে মনে হয়। পারুলে দেখতে আসবো। হ্যাঁ, ওর বয়সটা জানি কত হইল? আরে ক্লাস 7-এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে? বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছেন, আপনি কেমন মানুষ? পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা। ওর বয়স তো এখনো 18 হয় নাই। মাইয়াজার টেনশন তার, এত কথা কওনের কিছু নাই। দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ বেচুম না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব। কবে হবে? বাল্যবিয়ে রুখতে এক হয়েছে সারা দেশ। যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি এবং এর চ্যালেঞ্জ সম্ভাবনা এইগুলো নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের মুদ্রানীতি থেকে আমরা কি পেলাম এবং সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করেছি বিনিময় হার, তার আগে আমরা আলোচনা করেছি মুদ্রানীতি সম্পর্কে। সার্বিকভাবে মুদ্রানীতির পাশাপাশি এবং মুদ্রানীতির সাথে সংশ্লিষ্ট একটা বড় জায়গা হলো ব্যাংকিং খাতের ভেতরে এক ধরনের শৃঙ্খলা আনার বিষয়টি খুবই গভীর আগ্রহের সাথে আমরা যারা বাইরে থেকে মুদ্রানীতিকে পর্যবেক্ষণ করি তারা দেখেছি। সেই বিষয়ে জানতে চাবো আমি মাজেদুল হক, আপনার কাছ থেকে জানতে চাই যে কতখানি আপনারা ব্যাংকিং খাত সম্পর্কে জানতে পারলেন মুদ্রানীতির যে ঘোষণা থেকে? আমি মুদ্রানীতির এবার কিছু খুব ভালো দিকটা আমি আসলে আমি সবগুলোই ভালো দিক বলবো, কিন্তু আরও ভালো দিক আমার কাছে যেটা মনে হয়েছে মুদ্রানীতি এবার যেটা করছে
সেটা হচ্ছে যে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট এটা করছে। এটা কিন্তু খুব টাইমলি একটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ই মানি রেগুলেশন করছে ডিজিটাল ট্রানজ্যাকশন করার জন্য, কাস্টমারদের প্রোটেকশন দেওয়ার জন্য। এসকোরো মডেল করছে তার ই কমার্স বিজনেসকে প্রমোট করার জন্য এবং ই কমার্স বিজনেসের সাথে কাস্টমার প্রোটেকশন বাড়ানোর জন্য। এই বিষয়গুলো মুদ্রানীতিতে আমার কাছে খুব একটা ভালো সিদ্ধান্ত, এগুলো সম্পর্কে জানানো হয়েছে। হ্যাঁ, জানানো হয়েছে এবং ভালো সিদ্ধান্ত আমি মনে করি। আমার কথা হচ্ছে যে আপনি ব্যাংকিং সেক্টর ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট করছে, ভালো কথা, কিন্তু ব্যাংকিং সেক্টরের যে আজকে দুরবস্থা, আপনারা বলেছে সিপিডি বলেছে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে, কিন্তু আমি তো জানি 2.5 লাখ কোটি টাকার 2 লাখ কোটি টাকার বেশি এটা লুটপাট হয়েছে। তাহলে এত পরিমাণে টাকা যে ব্যাংকিং সেক্টর থেকে চলে গেল, এটা একমাত্র সমস্যা ছিল সুশাসনের অভাব ছিল। এবং 2.5 লক্ষ টাকার হিসাবটা নতুন গভর্নর আসার পরে তিনিই বলেছেন যে এটা কাছাকাছি হবে 2,50,000 রাইট। আচ্ছা, তাহলে এই সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কারা? ব্যর্থ তো হয়েছে রাষ্ট্র, ব্যর্থ হয়েছে। কেন? রাষ্ট্র ব্যাংক কোম্পানি আইন যেভাবে করে দিয়েছে, সৃষ্টি করেছে, ওই ব্যাংক কোম্পানি আইনই প্রমোট করেছে। এটা বিগত সরকার করেছে। বিগত সরকার যে ব্যাংক কোম্পানি আইনটা করেছে, ওই বিগত সরকারের ব্যাংক কোম্পানি আইনই প্রমোট করেছে। হ্যাঁ, সুশাসনের ঘাটতি এখানে থাকবেই। এবং আমি আরেকটা কথা একটু বলবো, এই মুহূর্তে দরকার যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগটা একদম বিলুপ্ত করে দেয়া। আমার বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাটা খর্ব হচ্ছে। এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যখন হয়েছিল তখন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা বলেছিল যে এই বিভাগটা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা খর্ব করবে। আলটিমেটলি আমরা 10 বছর 15 বছর পরে সেটা দেখেছি। এবং এটা বারবার এবং আমি নিজেও লিখেছি, 2-3টা পত্রিকা আমি নিজেও লিখেছি এটাকে অবলুপ্ত করার জন্য। আচ্ছা, তাহলে বিশ্বব্যাংক বলছে, বিশ্বব্যাংকের কথা ঠিক আছে, আমরা এটা বারবার বলছি, এবং এটা মনে হয় একটা নোটও গেছে, প্রধান উপদেষ্টার রুমে মনে হয় নোট গেছে এটা অবলুপ্ত করার জন্য। আমি অর্থ উপদেষ্টা যিনি আছেন, যিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আছেন, আমরা সবাই কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়ে বারবার সমালোচনা করে গেছি। এখন ওনারা এখানে বসে আছেন, আমি ওনাদের মাধ্যম দিয়ে চাবো এই ডিপার্টমেন্টটা অবলুপ্ত করার জন্য, যাতে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব স্বাধীনভাবে কাজ করতে পারে। কারণ বাংলাদেশ ব্যাংকের কাছে যে আইন আছে, সেই আইনটা যদি এনফোর্সমেন্ট করতে পারে, ব্যাংকের সুশাসন হতে বাধ্য। আচ্ছা, এটা কিন্তু আমি সেন্ট্রাল ব্যাংকের দোষ দিচ্ছি না। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বের ভিতরেই আছে ডক্টর এজাজ। আমার মনে হয় যে আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে আছি, কিন্তু যারা দর্শক আছেন তাদের অনেক সরাসরি তারা বুঝেন যে তাদের অর্থের আমানত ব্যাংক খাতে ঠিক আছে কিনা এবং এটা শক্তিশালী হচ্ছে কিনা। কারণ একটা বিরাট সুশাসনের ঘাটতি ছিল, এখানে এক ধরনের লুটপাট হয়েছে, এটা আমরা এখন খুব স্পষ্টতভাবে দেখি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনেকগুলো বড় পদক্ষেপ এসছে ব্যাংকিং খাতের ভিতরে। এটার বেশ কিছু ব্যাংকের ভিতরে মালিকানা বা বোর্ডের ভিতরে পরিবর্তন থেকে শুরু করে অনেক ধরনের আইনের ভিতরে আসছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বোধহয় এখন নতুন করে অনেকগুলো অডিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফার্ম দিয়ে, ইন্টারন্যাশনাল ফার্ম দিয়ে। গভর্নর বলেছেন যে অন্তত 2টি ব্যাংকের ভেতরে তিনি গত 6 মাসে দেখেছেন যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা আছে। সার্বিকভাবে ব্যাংকিং খাতের বিষয়ে যেই ধরনের সুশাসনের পদক্ষেপগুলো আছে, সেইটাকে আপনারা কিভাবে সামনের দিনে দেখছেন 6 মাসে, এবং তারপরে কি কি ধরনের মাইলস্টোন থাকবে? আমরা মনিটারি পলিসির যে চ্যালেঞ্জ, ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ ছিল যে একটা হাই লেভেলে এনপিএল বিরাজ করা। তো এনপিএল যদি বেশি হয় তার লিকুইডিটির একটা সমস্যা দেখা দেয়, এবং এই যে ইন্টারেস্ট রেট যে কমে না, তা না কমার একটা কারণ কিন্তু হাই এনপিএল। হ্যাঁ, কারণ যদি আপনি একটা ঋণের অংশ যদি খারাপ হয়ে যায়, ওইটাকে তো আসলে কভার করার জন্য আমার বেশি হারে সুদ আদায় করতে হচ্ছে। আমি একটু বলতে চাই এটা যে এই যে প্রাইভেট বিনিয়োগ যেটা বলা হচ্ছে যে সুদের হার, কিন্তু ব্যাঙ্কগুলো দেখবেন আমাদের পলিসি রেট 10, কিন্তু এইটা তো আমরা ব্যাঙ্কগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য মানে তারা পায়, কিন্তু প্রাইভেট সেক্টর তারা কিন্তু ব্যাংক থেকে যারা বড় করে, যারা প্রায় 12 ওয়েটেড অ্যাভারেজে ল্যান্ডিং রেট 13%, কিন্তু এটা আরও কমে আসবে যদি এনপিএলটা কমে আসে। তো আমরা যে মনিটারি পলিসি স্টেটমেন্টে দেখবেন যে আমাদের এই এলাকায় অ্যাড্রেস করার জন্য আমাদের বর্তমান যে গভর্নর, উনি মোটা দাগে 3টা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। একটা হলো ব্যাংকিং সেক্টর রিফর্ম, যেখানে অ্যাসেট ম্যানেজমেন্ট, তারপরে হলো সুশাসন, তাদের ঘুরে দাঁড়ানো, তাদের বিজনেস, এবং 2 নম্বর হলো বাংলাদেশ ব্যাংকের স্ট্রেংথেনিং করা, বাংলাদেশ ব্যাংক অর্ডার সহ চেঞ্জ করে বাংলাদেশের মানে তার কমপ্লায়েন্স কীভাবে করা যায়। আর 3 নম্বর হলো স্টলেন অ্যাসেট রিকভারি, এবং এটাকে কীভাবে ফিরিয়ে আনা যায়। তো
বিগত সরকারের আমলে বা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের যে শাসন, স্বায়ত্তশাসন, এটা দাবি আসছে। এখন এটা অর্থনীতির জন্য ভালো, দেশের জন্য ভালো। বাংলাদেশ ব্যাংক তার যদি সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করতে পারে, তাহলে ব্যাংকিং সেক্টরের অভিভাবক হিসাবে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দিয়ে, রিসোর্স অ্যালোকেশন দিয়ে, লিকুইডিটি ম্যানেজমেন্টের মাধ্যমে দিয়ে বাংলাদেশ ব্যাংকের আরেকটা উদ্দেশ্য হলো মনিটারি পলিসির ফাইন্যান্সিয়াল সেক্টর স্ট্যাবিলিটি। সামনের দিনে আপনারা কি ইতিবাচক প্রবণতাটা দেখতে পাচ্ছেন কিনা, যে ব্যাংকিং খাতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা? অফকোর্স আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুরুতে আমাদের গভর্নর মহোদয় 11টা ব্যাংক নিয়ে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে 2-3টা ব্যাংকের কিন্তু ভালো ডিপোজিট রিকভারি হয়েছে এবং তাদের ঘুরে দাঁড়ানো দেখা যাচ্ছে। 2টা 3টা 4টা ব্যাংক আমরা দেখতেছি তারা বেশ রিব্যাক করেছে আর কি। সামনে আরও রিব্যাক করবে যদি এই সংস্কার কর্মসূচিগুলো যদি সুষ্ঠুভাবে সম্পাদন হয়। এবং একই সঙ্গে এখন কিন্তু আর লুটপাট হচ্ছে না, অবৈধভাবে লোন নিতে পারছে না। ডিউ টু ইন্টারিম গভর্নমেন্ট এটাকে, আমাদের গভর্নর এটাকে ভালোভাবে শক্ত হাতে ট্যাকেল করছেন, যদিও অনেক চাপ হয়েছে। ইতিমধ্যে 11টা ব্যাংকের বোর্ড অফ স্ট্রাকচার করা হয়েছে, মালিকানা পরিবর্তন হয়েছে। এই আগামী 6 মাসে আপনারা ভাবছেন যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে দেখতে পাবেন। দর্শক, আমাদের সার্বিকভাবেই মুদ্রানীতি সম্পর্কে যেই ধরনের আশার জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে আমাদের যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং আমাদের বিনিময় হারের ভেতরে এক ধরনের স্থিতিশীলতা আসা উচিত এবং ব্যাংকিং খাতকে শক্তিশালী করা উচিত। এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক থাকবেন এবং আগামী 6 মাসের আমার ব্যাংকিং খাতের এবং কেন্দ্রীয় ব্যাংকের যে পদক্ষেপগুলো আছে, সেই পদক্ষেপগুলো এই 3টি বিষয়ের উপরে অনেক বেশি মনোযোগী হবে, এই আশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবার আমরা ফেরত আসবো আমাদের পরবর্তী পর্বে। আমরা জানতে চাইব কেমন আছে অর্থনীতি।